সবাইকে স্বাগতম আবার আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র সাজেশন ক্লাসে। আজকে যদিও অনেকের মানসিক প্রস্তুতি তেমন নাই, অথবা আমারও ক্লাস নেওয়ার তেমন মুড নাই, কিন্তু তোমাদের সামনে যেহেতু পরীক্ষা আছে সেহেতু আমাদেরকে এগিয়ে যেতে হবে আপন গতিতে, কোনো কিছু কারোর জন্য থেমে থাকবে না। সুতরাং আমরা আজকে খুব বেশি ক্লাস লেন্দি করব না, আমরা হয়তো আগামীতে আরও কয়েকটা ক্লাস নিব জীববিজ্ঞান প্রথম পত্রের উপর। তো যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, তার সাথে আমাকে জানিয়ে দাও যে সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। তো যারা যারা যুক্ত হয়েছে একটু আমাকে জানিয়ে দাও যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা, এবং তার সাথে ক্লাসটাকে তোমাদের পরিচিত যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে শেয়ার করে দাও। তো যারা যুক্ত হয়ে যাও, বন্ধুদেরকে মেনশন দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি আজকে। আচ্ছা, তো জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য আমাদের টোটাল 7টা চ্যাপ্টার আছে, শর্ট সিলেবাস আছে, যেখান থেকে প্রশ্নগুলো আসবে। প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, অণুজীব, নগ্নবীজি আবৃতবীজি, টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, এবং তার সাথে হচ্ছে জীব প্রযুক্তি। মাজেদ জবাই বলছেন আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটা কি ঝাপসা হয়ে গেছে একটু? আচ্ছা, ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে প্রথমে আমরা প্রতিটা অধ্যায়ে আমরা আলোচনা করবো এখন যে সিকিউর জন্য তোমাদের কোন পার্টটা গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য আমরা যেগুলো পড়ছি রসায়ন বা পদার্থ, এখানে কিন্তু আর্ট করা বা ছবি আঁকানো, ড্র, এগুলো কিন্তু খুব একটা বিষয় ছিল না। তোমরা ড্র না করলেও এখানে ম্যাথ টাইপের জিনিসপত্র আসতো, তো ম্যাথ সলভ করলে ইজিলি নাম্বার চলে আসতো। কিন্তু জীববিজ্ঞানের যে জিনিসটা আছে, আমাদের কিন্তু এখানে বিভিন্ন ড্রয়িং, বিভিন্ন কোশ্চেনে তোমাদের যখন গঠন ব্যাখ্যা করতে বলবে, অথবা ডিরেক্ট আমাদেরকে দিয়েই দেয় এমনভাবে যে তুমি চিত্র সহ ব্যাখ্যা করো। তো চিত্র সহ ব্যাখ্যা, কোন কোন চিত্রটা আমাদের প্র্যাকটিস করে যাওয়া লাগবে, এগুলো নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করব। দ্রুত একটু তোমরা বন্ধুদেরকে দেখে নিয়ে আসো, মেনশন দাও, ভিডিওটা তোমাদের পরিচিত গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দাও। আমরা প্রথম অধ্যায়টা আলোচনা শুরু করতেছি। তো প্রথম অধ্যায় আছে আমাদের কোষ এবং কোষের গঠন। কোষ ও এর গঠন। তো এখান থেকে ফার্স্ট থেকে আমরা কি পড়বো? ফার্স্ট থেকে হচ্ছে আমাদের বিভিন্ন কোষের ইতিহাস নিয়ে দেখা আছে, যে প্রথমে জীবিত কোষ বা মৃত কোষকে আবিষ্কার করছে। প্রথমে মৃত কোষ হচ্ছে রবার্ট হুক, প্রথম জীবিত কোষ লিওয়েন হুক। জীবিত কোষ লিওয়েন হুক, মৃত কোষ রবার্ট হুক, দুজনের মধ্যে হুক আছে, কোষ আবিষ্কার করছে। এরপর হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক, বিভিন্ন কোষের আকৃতি, সবচেয়ে বড় কোষ কোনটা, সবচেয়ে ছোট কোষ কোনটা, কোষ তত্ত্বের আবিষ্কারককে, এগুলো কিন্তু ফার্স্টে আমাদের বিভিন্ন জিনিস দেওয়া আছে, অথবা কোষের উৎপত্তি হয়েছে কিভাবে। এর পরবর্তীতে যখন আমরা কোষের ভিতরে ঢুকবো, একটা কোষের ভিতরে যখন ঢুকবো, ধরলাম এই হচ্ছে একটা কোষ। যখন আমরা কোষের ভিতরে ঢুকবো, সেখানে দেখতে পাবো অনেকগুলো অঙ্গাণু আছে। কি কি আছে? মাঝখানে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মাঝখানে হচ্ছে ক্রোমাটিন তন্তু,
তারপর নিউক্লিয়াস, বাইরে আমাদের মাইটোকন্ড্রিয়া, তারপর প্লাস্টিড। তো এইভাবে কিন্তু অনেকগুলো আমাদের অঙ্গাণু আছে। তো এই অঙ্গাণুগুলোর মধ্যে আবার কি আছে, বিভিন্ন জিনিস, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে কয়েকটা, কিছু ঝিল্লিবিহীন অঙ্গাণু আছে, অর্থাৎ আবরণী যুক্ত অঙ্গাণু কিছু, আবরণী বিহীন অঙ্গাণু কিছু। এগুলোর নাম আমাদের লাগে এমসিকিউতে, এগুলো হিউজ পরিমাণ আসে এমসিকিউতে, কোনটা আবরণ যুক্ত অঙ্গাণু, কোনটা আবরণ বিহীন অঙ্গাণু, বা ঝিল্লিবদ্ধ কোনটা, ঝিল্লিবিহীন কোনটা, এগুলো আসবে। এরপর আমরা কিন্তু আরো কোষের যে গঠন কি কি হয়, কিছু জড় পদার্থ আছে, কিছু অজড় পদার্থ বা অজড় পদার্থ আছে বা সজীব পদার্থ আছে, এইগুলো কিন্তু আমরা জানি। সেখান থেকে আমরা যদি ফার্স্টেই যাই যে জড় পদার্থ এবং জীব পদার্থ বাইরে থেকে কি কি আছে। একটা কোষের যদি উদ্ভিদ কোষ চিন্তা করি আমরা, যেহেতু উদ্ভিদ বিজ্ঞান পড়তেছি, বাইরে একদম যে আবরণটা থাকে সেটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে ইউনিক বৈশিষ্ট্য। কোষ প্রাচীরে তিনটা আবরণ, মধ্যপর্দা, প্রাইমারি কোষ প্রাচীর, সেকেন্ডারি কোষ প্রাচীর। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল আমরা যাবো এখন। তো প্রাথমিক কোষ প্রাচীর বা সেকেন্ডারি কোষ প্রাচীর, এখান থেকে আমাদের এমসিকিউ আসে যে মধ্যপর্দার উপাদান কোনটা, পেপটিক অ্যাসিড। তারপর হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীরের উপাদান কি, আমরা সেলুলোজ, হেমিসেলুলোজ যেগুলোই বলে থাকি বিভিন্ন জিনিসের কোষ প্রাচীরের প্রধান উপাদান, এগুলো হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীরের প্রধান উপাদান। তারপর কি আছে, সেকেন্ডারি কোষ প্রাচীরের প্রধান উপাদান। মাঝে মাঝে থাকতে পারে যেগুলোর ক্ষেত্রে আমাদের আদান প্রদানের প্রয়োজন কম হয়, সেখানে কিন্তু সেকেন্ডারি কোষ প্রাচীর থাকে। এবং ক্ষেত্র বিশেষে যদি টিস্যুটা বা কোষটা অনেক বেশি স্থায়ী হয়, সেক্ষেত্রে কিন্তু টারশিয়ারি কোষ প্রাচীরও থাকতে পারে। তো এটা হচ্ছে অজড় উপাদান। দিয়ে আসবে কি তার ভিতরে যেটা, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। প্লাজমা কোষ ঝিল্লি, এটা কিন্তু ডিরেক্ট আমাদের রিটার্ন কোশ্চেন চলে আসে যে কোষ ঝিল্লির গঠন ব্যাখ্যা করো। তো কোষ ঝিল্লি অনেকগুলো গঠন আছে, অনেকগুলো মডেল আছে, যেমন ইউনিক মেমব্রেন হাইপোথেসিস, তারপর ফ্লুইড মোজাইক মডেল, তারপর হচ্ছে স্যান্ডউইচ মডেল। কোন মডেলটা কে দিয়েছে, কোন মডেলটার গঠন কেমন, যদি সবগুলো মডেলের গঠন আমাদের লাগবে না, কিন্তু এখানে ফ্লুইড মোজাইক মডেলের গঠনটা লাগবে। তোমাকে যদি ডিরেক্ট কোষ ঝিল্লির গঠনের ব্যাখ্যা করতে বলে, তুমি কিন্তু নিঃসন্দেহে এখান থেকে ফ্লুইড মোজাইক মডেলটা ব্যাখ্যা করে আসবে। এখন আসি, আমি যদি শর্টকাট ফ্লুইড মোজাইক মডেলটা ব্যাখ্যা করতে যাই, জাস্ট ফ্লুইড মোজাইক মডেল এটা কি, এখানে হচ্ছে মেইন যে জিনিসটা থাকে বাইরে, সেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। কি থাকবে, ফসফোলিপিড বাইলেয়ার, অর্থাৎ আমাদের বাইরে থাকছে হচ্ছে ফসফেট হেড এবং তার সাথে লিপিড টেইল। বাইলেয়ার কেন বলছে, দুইটা লেয়ার থাকে, এইভাবে দুইটা করে লেয়ার থাকে প্রতিটা জায়গায়। কয়টা লেয়ার থাকে, দুইটা, যে কারণে এটাকে বলছে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার। পরীক্ষা হলে কিন্তু তোমার আকাঙ্ক্ষা অনেক সুন্দর হতে হবে এমন না, তবে চেষ্টা করবো একটু গুছাই করার, খুব ভালো না হলে আমরা যাতে নিয়মগুলো মেনে চলতে পারি। আচ্ছা, তাহলে ফ্লুইড মোজাইক মডেলে আমরা বললাম ফার্স্ট থাকবে কি, ফসফোলিপিড বাইলেয়ার। আর কি কি থাকে, তাহলে এক নম্বর উপাদান ফ্লুইড মোজাইক মডেলের জন্য, ফ্লুইড মোজাইক মডেল, এটা এক নম্বর উপাদান হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার কি থাকবে ফার্স্টে, ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার। দুই নম্বরে কি থাকবে, কিছু প্রোটিন থাকবে, কিছু মেমব্রেন প্রোটিন থাকবে। কেমন প্রোটিন থাকতে পারে, এখানে আমাদের তিন ধরনের প্রোটিন থাকতে পারে। কিছু থাকতে পারে কেমন, টোটাল জায়গা জুড়ে থাকবে। টোটাল জায়গা জুড়ে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। আমরা কিন্তু পড়ছি যৌগীকরণ, ইন্টিগ্রেশন, অর্থাৎ টোটাল জায়গা জুড়ে আসবে, যেটা সবকিছু মিলে যুক্ত করবো আমরা যেভাবে, টোটাল জায়গা জুড়ে যে প্রোটিনটা থাকে এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। কিছু প্রোটিন থাকে পেরিফেরির দিকে, সেটা থাকতে পারে ভিতরের দিকে অথবা বাইরের দিকে। যেমন আমি ধরলাম যে এই জায়গাটাই একটা প্রোটিন আছে, তাহলে এটা কি পেরিফেরির দিকে না, এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আর কিছু থাকে, আমরা যে বললাম ফসফোলিপিড বাইলেয়ার, এখানে মাঝে মাঝে কিছু থাকে কি, কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল কি একটা, কোলেস্টেরল হচ্ছে একটা লিপিড, অথবা আরো একটু লিপিড থাকতে পারে। তো ওইটার সাথে সম্পৃক্ত কিছু প্রোটিন থাকে, সম্পৃক্ত কিছু প্রোটিন থাকে, যেগুলোকে বলা হবে লিপিড সম্পৃক্ত প্রোটিন। কি বলবো, লিপিড সম্পৃক্ত প্রোটিন। টোটাল তিন প্রকার প্রোটিন আছে, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই তিনটা প্রোটিনগুলো আমাদের রাখতে হবে। আচ্ছা, আর কি আছে আমাদের মধ্যে, আর হচ্ছে আমাদের গ্লাইকোক্যালিক্স আছে। তাহলে প্রোটিন বললাম, কোলেস্টেরল বললাম, কোলেস্টেরল, আর গ্লাইকোক্যালিক্স। এখন ভাইয়ের কথা হচ্ছে গ্লাইকোক্যালিক্স মানে কি,
গ্লাইকো ক্যালিক্স কিন্তু কোনো জিনিস না, না কোনো একটা পদার্থ না, এটা হচ্ছে দুইটা পদার্থের সমন্বয় বলা হয় আমাদের। সমন্বয় বলতে দুইটা পদার্থের মিশ্রণ না, দুইটা পদার্থকে একত্রে বলি আমরা গ্লাইকো ক্যালিক্স। কি কি সেটা? গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন। যেমন এই যে প্রোটিনটা আছে আমাদের, এই প্রোটিনটার সাথে যদি কোনো একটা পলিস্যাকারাইড চেইন থাকে অথবা গ্লুকোজ বা যে কোনো শর্করা বা কার্বোহাইড্রেটের চেইন থাকে, সেটাকে বলবো আমরা গ্লাইকোপ্রোটিন। গ্লুকোজ প্লাস প্রোটিন, গ্লাইকোপ্রোটিন। আর এই যে লিপিড আছে, এই লিপিডের সাথে যদি থাকে, তো কোথাও লিপিড আছে, এই লিপিডের সাথে যদি থাকে আমার, সেটাকে বলবো আমরা কি? সেটা হচ্ছে গ্লাইকোলিপিড। তাহলে গ্লাইকোপ্রোটিন আছে, গ্লাইকোলিপিড আছে, এই দুইটাকে একসাথে বলতেছি আমরা গ্লাইকো ক্যালিক্স। তাহলে এই চারটা উপাদান থাকবে, আমাকে চারটা উপাদান সুন্দরভাবে বুঝাই দিয়ে আসতে হবে টিচারকে, চারটা উপাদান আছে। তুমি কিভাবে আঁকতেছো, কতটুকু আঁকতেছো, কোনো ম্যাটার করে না, শুধু চারটা উপাদান আছে বুঝাই দিয়ে আসতে হবে, নিজের ভাষায় চারটা উপাদানের ব্যাখ্যা দিয়ে আসতে হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্টে আমরা আঁকবো ফ্লুইড মোজাইক মডেল। চিত্র আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বইতে দাগায় রাখুন। এবং তার সাথে কিন্তু এমসিকিউর জন্য যেগুলো বললাম, যে বিভিন্ন জায়গা থেকে কি কি আছে, কয়টা আছে, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের এমসিকিউতে দিয়ে দেয়। আচ্ছা, এবং তার সাথে আরেকটা দিক ইম্পর্টেন্ট, যে বিভিন্ন মডেল যেগুলো বললাম আমরা, ইউনিক মডেল হাইপোথেসিস, ফ্লুইড মোজাইক মডেল অথবা যে স্যান্ডউইচ মডেল, এগুলো কে কে কোন মডেল দিছে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। বোর্ড কোশ্চেন তো সলভ করো তোমরা, দেখবে এই কোশ্চেনগুলো কিন্তু বিগত বছরগুলোতে এমসিকিউতে চলে আসছে। ওকে, দেন আমরা এরপরে যাচ্ছি। এরপর হচ্ছে আমাদের বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণু দেওয়া আছে, রাইবোজোম, তারপর প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। এখন এখানে আমাদের একটা কনফিউশন হয় যখন এমসিকিউ তোমাদেরকে বলবে যে কোষের সবচেয়ে বড় উপাদান কি, সবচেয়ে বড় অঙ্গাণু কি। যখন কোষের সবচেয়ে বড় অঙ্গাণু বলবে, তখন অ্যান্সার হবে হচ্ছে নিউক্লিয়াস। সবাই আমাকে একটু অ্যান্সার করে এটা, যে কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটা, কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটা। সবাই একটু আমাকে অ্যান্সার করে, কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটা। যখন তোমাকে কেউ বলবে কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটা, কোষের সবচেয়ে বড় অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। যখন আমাকে বলবে সাইটোপ্লাজমের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটা, তখন আমরা বলবো প্লাস্টিড। তখন আমরা কি বলবো? প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। তাহলে যদি আমাকে বলা হয় কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটা, তখন বলবো আমরা নিউক্লিয়াস। যদি বলা হয় সাইটোপ্লাজমের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটা, তখন বলবো কি? তখন বলবো হচ্ছে প্লাস্টিড অথবা ক্লোরোপ্লাস্ট। ওকে, ঠিক আছে। তো এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাও একটু। এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা জানাও। ওকে, তো এরপর আমরা যাচ্ছি হচ্ছে, আমরা বললাম বিভিন্ন অঙ্গাণু আছে, অঙ্গাণু এমসিকিউ দুইটা ক্লিয়ার করলাম, কনফিউজিং এমসিকিউ। এখন আমি ছবি আঁকবো কি কি ছবি, আমরা অঙ্গাণুর মধ্যে থেকে কি কি আঁকবো। সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে থেকে আমাদের প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এগুলো ছবি আঁকবো। প্লাস গঠন ব্যাখ্যা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে আমাদের রাইবোজোমটাও আঁকতে দেয়, রাইবোজোমটাও আঁকতে দেয়, এইগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো চেষ্টা করবে একবার অন্তত বই দেখে খাতায় আঁকানোর জন্য। আচ্ছা, এই তিনটে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে এই প্রথম দুটো বললাম, সেটা সম্ভাবনা অনেক বেশি। এবার আসি, এগুলো বললাম সাইটোপ্লাজমিক অঙ্গাণুর ক্ষেত্রে। এছাড়াও আমাদের নিউক্লিয়াস আঁকতে হয়, নিউক্লিয়াসটাও ইনভেরিয়েবল পরীক্ষায় আসে, নিউক্লিয়াস। আচ্ছা, প্রথমে বলছে যে সেকেন্ড পার্টটা একটু দিতেন, সেকেন্ড পার্টটা দিব, আস্তে আস্তে দিব। আমাদের ফার্স্টে বলছে যেহেতু আমাদের আজকের অনেকেরই মন খারাপ অথবা মানসিক বিপর্যস্ততা কেটে অনেকে উঠতে পারি নাই, তো আজকে আমি ভাবছিলাম যে তোমাদের লাইভ ক্লাস নিব কিনা। অনেক কিছু চিন্তা করার পরে আসলাম যেহেতু তোমাদের পরীক্ষা, তোমরা তো বসে থাকতে পারবে না, এখন তোমাদেরকে পড়াশোনা আগায় যেতে হবে।
তো চেষ্টা করবো আগামী কালকে আমার পরশুদিনের মধ্যে সেকেন্ড পার্টটা কমপ্লিট করে দেওয়ার, যদি আমরা তারপর আরো 2-3 দিন সময় পাবো ফার্স্ট পার্ট দেখার জন্য। ওকে, তাহলে আমরা বললাম ছবির জন্য এইগুলো দরকার আমাদের। এরপর যখন নিউক্লিয়াসটা পার করে যাব, সবগুলো কিন্তু কি করতে হবে, ছবি আঁকতে হবে, ব্যাখ্যা পড়তে হবে যে গঠন কি কি আছে, তার সাথে বৈশিষ্ট্য পড়বো, বৈশিষ্ট্য এবং কাজ পড়বো সবগুলোর। আচ্ছা, এরপরে কি যাব আমরা, এরপরে যাব হচ্ছে আচ্ছা, এরপর যাচ্ছি আমরা যখন নিউক্লিয়াস পার করে গেলাম, দেন হচ্ছে আমাদের ক্রোমোজোমের চার্ট। ক্রোমোজোমের চার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। যদি কেউ এখানে সেকেন্ড টাইমার থেকে দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা অথবা ফার্স্ট টাইমার যারা আসো, তোমরা তোমাদের এই পরীক্ষার পরে কিন্তু কি করবো, ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। তো এইটার জন্য কিন্তু ক্রোমোজোমের চার্ট, বোর্ড এমসিকিউ, ভর্তি পরীক্ষার এমসিকিউ, দুইটার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এটা আমরা কিভাবে মনে রাখবো, একটু ট্রিক ফলো করে মনে রাখতে পারি। তো এটা ট্রিক ফলো করে মনে রাখতে পারি, ট্রিকটা হয়তো নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব খুব শীঘ্রই। তো ক্রোমোজোমের চারটা পড়বা, দেন হচ্ছে ডিএনএ এবং আরএনএ গঠন। আমাদের আরএনএ গঠনটা তেমন না আসলে ওয়াটসন এবং ক্রিকের মডেল ডিএনএ যে গঠনটা আছে এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে মডেলটা দেখে যেতে হবে, ডিএনএ চিত্র আঁকতে হবে, তার সাথে ওয়াটসন এবং ক্রিকের যে মডেলটা আছে ডিএনএ মডেল সেটা দেখে যেতে হবে। এরপরে আসি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যে এতক্ষণ যা বললাম সবগুলো ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা অফ লাইফ। সেন্ট্রাল ডগমা অফ লাইফ বা জীবনের মৌলিক প্রত্যয়। সেন্ট্রাল ডগমা অফ লাইফ বা জীবনের মৌলিক প্রত্যয় কি কি আছে এখানে। এখানে আছে হচ্ছে, আমি যখন একটা ডিএনএ নিব, এই ডিএনএ থেকে আমাদের বডির প্রতিটা ডিএনএ, নিউক্লিয়াসের কোন ডিএনএ আছে, সেই ডিএনএ থেকে কি হয়, ডিএনএ থেকে কোডিং এর মাধ্যমে মেসেজ যাওয়ার মাধ্যমে এমআরএনএ তৈরি হয়, মেসেজ যাওয়ার মাধ্যমে এমআরএনএ তৈরি হয়। এবং এই এমআরএনএ এর মেসেজ অনুযায়ী রাইবোজোম কি করে, সে প্রোটিন তৈরি করে। এবং তোমরা হয়তো জানো যে আমাদের দেহের যে প্রধান 3টে উপাদান, সঞ্চয়ী উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এর মধ্যে কার্বোহাইড্রেট এবং লিপিডের কাজ কি, কার্বোহাইড্রেট এবং লিপিডের কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের শক্তি দেওয়া এবং গাঠনিক উপাদান হিসেবে কাজ করতে পারে। এর বাইরে কিন্তু কোন রকম কার্যকরী কাজ, কোন রকম নিয়ন্ত্রণ কাজ এগুলো কিন্তু কার্বোহাইড্রেট বা চর্বি করে না। কি করে তাহলে, এটা প্রোটিন করে। যেমন আমাদের হিমোগ্লোবিন, এখানে কি আছে, গ্লোবিন প্রোটিন আছে, শ্বাসরঞ্জক যেটা। তারপর আর কি কি আছে, এনজাইম আছে, বিভিন্ন হরমোন আছে। তো এই যে জিনিসগুলো সবগুলো কি করে, সবগুলো প্রোটিন করে। সুতরাং প্রোটিন যখন এই কাজগুলো করবে, প্রোটিনকে তৈরি হওয়া লাগবে, তৈরি হয় কিসের মাধ্যমে, এই সেন্ট্রাল ডগমা অফ লাইফ। এই জন্যই কিন্তু আমাদের প্রত্যেকে যেহেতু ডিএনএ সিকোয়েন্সটা চেঞ্জ, এমআরএনএটা আলাদাভাবে তৈরি হয়, আমাদের প্রত্যেকে এনজাইম, হরমোন বা প্রোটিন এগুলো আলাদাভাবে তৈরি হয়, আমাদের প্রত্যেকের বৈশিষ্ট্যে একটা চেঞ্জ আসে। তাহলে এই সবগুলোর মূলের কারণ কি, সবগুলোর মূলের কারণ হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ লাইফ বা আমাদের যে ডিএনএ আছে সেই ডিএনএটা। তো এখন আসি আমরা, এই যে ডিএনএ তৈরি হচ্ছে, প্রতিনিয়ত আমাদের কোষ বিভাজিত হচ্ছে। তো একটা কোষে একটা ডিএনএ আছে, যখন কোষ বিভাজিত হবে, আমরা কিন্তু কোষ বিভাজিত চলে গেছি অলরেডি, যখন কোষ বিভাজিত হবে ডিএনএটা কি হওয়া লাগবে, রেপ্লিকেশন হওয়া লাগবে। একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কিভাবে হবে, রেপ্লিকেশন। এবং এই রেপ্লিকেশনটাই যখন ডিএনএটা কপি চলে আসবে, তখন কিন্তু ওই কোষটা বিভাজিত হয়ে 2টা কোষে ভাগ হতে পারবে। তখন আমরা মাইটোসিস কোষ বিভাজন বা মায়োসিস, অ্যামাইটোসিস কোষ বিভাজনগুলো পাবো। তাহলে ফার্স্টে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, যখন ডিএনএ থেকে এমআরএনএ হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এবং যখন এমআরএনএ থেকে প্রোটিন হবে, এটাকে বলি আমরা ট্রান্সলেশন। এই যে 3টা পদ্ধতি আছে, 3টা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। কি কি পড়তে হবে এখান থেকে, আমাদের প্রতিটা পদ্ধতির ছবি আঁকা শিখতে হবে, শর্টকাটে শর্ট টাইমে কিভাবে ছবি আঁকা সেটা শিখতে হবে, প্রতিটা পদ্ধতির ধাপ শিখতে হবে এবং সেই পদ্ধতিগুলো পার্থক্য শিখতে হবে, যেমন রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, 3টা পার্থক্য কি কি।
আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে যে আমরা এখান থেকে কি কি শিখবো, আমাদের কি কি কোশ্চেন আসে এখান থেকে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছি আমরা এখানে কি কি শিখবো, কি কি আমাদের করা লাগবে এই চ্যাপ্টার থেকে। এবার আমরা আসি আমাদের প্রথমত, কিন্তু আমরা মোটামুটি সাজেশন শেষ করে ফেলছি কি কি আছে এখান থেকে, কি কি পরীক্ষায় আসে, এগুলো কভার করে দিও। তোমাদের 100% কমন আসবে এই অধ্যায় থেকে, যতগুলো প্রশ্ন আসবে। আমি আশা করি একটা বা একটার বেশি প্রশ্ন আসতে পারে এখান থেকে, যেহেতু 7টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসবে, এই অধ্যায় থেকে কিন্তু একটা বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সিনারিওগুলো এমন ভাবে থাকবে, তোমাকে হয়তো কোনো একটা অঙ্গাণু দিয়ে দিবে, ওটা অঙ্গাণুর মধ্যে কি করতে বলবে, তো তোমাকে বুঝাই দিবে যে অঙ্গাণুটা হয় আমাকে বলবে যে এটা কোষের রান্নাঘর, অথবা আমাকে বলবে যে একটা ক্লাস শ্রেণী শিক্ষক সে 2টা অঙ্গাণু নিয়ে কাজ করছে, একটা অঙ্গাণু হচ্ছে এরকম বা উদ্ভিদের খাদ্য তৈরির সাথে যুক্ত, একটা হচ্ছে শক্তির সাথে যুক্ত। এবার তোমাকে প্রশ্ন করবে যে গদাকে এইটার গঠন ব্যাখ্যা করো, গদাকে দুইটার মধ্যে পার্থক্য করো। আমাদের প্রশ্নগুলো কিন্তু এইভাবে আসে। সো এখন আমাকে একটু যারা আসো জানাও যে সবাই তোমরা বুঝতে পারছো কিনা, কোনটুকু পড়তে হবে। লাস্ট মোমেন্টে কিন্তু আসলে পরীক্ষার আগে হিউজ সবকিছু জুড়ে এসে পড়া সম্ভব হয় না, এবং কদাক খদাক যেগুলো আছে মেইনলি বই থেকে পড়বা, বই পড়ার পরে বিভিন্ন অধ্যায়ে যেগুলো টেস্ট পেপারে আছে ওগুলো সলভ করে যাবা। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিকগুলো যদি বলে দিতেন একবার, সিকিউ এমসিকিউ। ইম্পর্টেন্ট টপিক সিকিউ এমসিকিউ দুইটাই বলে যাচ্ছে আমি, একটা নাই টপিক ওয়াইজ। এমসিকিউ হচ্ছে বই থেকে দাঁড়ায় পড়াতে পারলে বেটার হইতো। আমি আজকে চেষ্টা করতে তোমাদেরকে সবগুলো টপিক সম্পর্কে ধারণা দেওয়ার, এমসিকিউ সিকিউ দুইটাই। এরপরে যখন টাইম পাবো তখন হয়তো বিভিন্ন জিনিস সিকিউ হয়তো কয়েকটা জিনিস নিয়ে আসবো, সেগুলো ব্যাখ্যা করবো, অথবা এমসিকিউ প্র্যাকটিস কিভাবে করা যায় এমসিকিউ প্র্যাকটিস নিয়ে চলে আসবো। আচ্ছা, ডিএনএ থেকে টিআরএনএ হয় না, টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ। সো ট্রান্সফার আরএনএ কিন্তু ডিএনএ থেকে তৈরি হবে না, ওইটা রাইবোজোমে থাকবে রেসিডেন্ট হিসেবে, এবং সে কি করবে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে, যেগুলো কোড ডিএনএ পাঠাবে এমআরএনএ কে, ওই এমআরএনএ কোড থেকে যে অ্যামিনো অ্যাসিড গুলো হয় সেগুলোকে ট্রান্সফার করবে, সেগুলো যখন সাইটোপ্লাজমে আছে সেখান থেকে রাইবোজোমে ট্রান্সফার করবে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি যে আমাদের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, সেখান থেকে কি কি প্রশ্ন আসে। কোষ বিভাজন থেকে ছোট্ট একটা চ্যাপ্টার, অনেক কম কোশ্চেন। তো কোষ বিভাজন থেকে কি কি কোশ্চেন আসে, কোষ বিভাজন থেকে ফার্স্টে তোমাকে অ্যামাইটোসিস থেকে হয়তো কিছু এমসিকিউ করতে পারে যে কারা কারা অ্যামাইটোসিস দেখায়, বিভিন্ন আদিকোষী, ব্যাকটেরিয়া, ইস্ট, তারপর অ্যামিবা, এগুলো হচ্ছে অ্যামাইটোসিস দেখায়। সর্বপ্রথম কোষ বিভাজন কে আবিষ্কার করছে, কোথায় আবিষ্কার করছে, ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক সালামান্ডার কোষ থেকে। মাইটোসিস কোষ বিভাজনের নামকরণ কে করছে, মাইটোসিসের নামকরণ করছে স্লাইকার। আচ্ছা, মাইটোসিস নামকরণ স্লাইকার ফার্স্টে করছে ক্যারিওকাইনেসিস, পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিং আবার মাইটোসিস নামকরণ করছে। মাইটোসিসের সংজ্ঞা পড়বা, অ্যামাইটোসিসের সংজ্ঞা পড়বা এবং মিওসিসের সংজ্ঞা পড়বা। অবশ্যই কি করবে, এই দুটার মধ্যে পার্থক্যটা ঠিক করে। মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কি করবো, পার্থক্য শিখবো আমরা, যে কোনটা কোষ বিভাজনের পার্থক্য কি হয়। আচ্ছা, আর কি কি করা লাগবে আমাদের এখান থেকে ক্রসিং ওভারটা চলে আসে। মাইটোসিস যখন যাবো, মাইটোসিস মোটামুটি তোমরা সবাই পারো, আমি আদৌ আলোচনা করতেছি না ধাপগুলো, ক্যারিওকাইনেসিসের কি হয়, সাইটোকাইনেসিসের কি হয়। এমসিকিউ এর জন্য অনিয়ন্ত্রিত মাইটোসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কি হয়, মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয়, অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনকোজেন, তারপর কার্সিনোজেনেসিস, মেটাস্ট্যাসিস, এগুলো কি এগুলো আমাদের পড়তে হবে। এবং অবশ্যই তোমরা যে মাইটোসিসের ধাপগুলো জানো, ধাপগুলো থেকে কিওয়ার্ড গুলো পড়বা, যে কোন ধাপে আসলে কি হয়, কোন জায়গায় নিউক্লিয়ার মেমব্রেনটা লুপ্ত হয়ে যায়, কোন জায়গায় নিউক্লিয়াস লুপ্ত হয়ে যায়, কোন জায়গায় ক্রোমোজোম খাটো মোটা হয়, কোন জায়গায় ক্রোমোজোম থেকে ক্রোমাটিড হয়। এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা ইনভেরিবলি একটা ভুল করি, যখন তোমাদেরকে বলা হবে যে বলো তোমার সেন্ট্রোমিয়ার বিভাজন কোথায় হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হয়, তোমাকে আমাকে অ্যান্সার করো তো, যে আমাদের মাইটোসিসের কোন পর্যায়ে গিয়ে, কোন পর্যায়ে তো ঠিক বলা যায় না, মানে আমরা আলোচনার জন্য ভাগ করি, তো সেখান থেকেও কোন পর্যায়ে গিয়ে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়, মাইটোসিসের কোন পর্যায়ে গিয়ে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়।
সবাই একটু অ্যান্সার করো আমাকে। মাইটোসিসের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়? আচ্ছা, তো আমরা তাহলে এখান থেকে বললাম মাইটোসিস এবং মিওসিসের ধাপগুলো কিন্তু সেম, প্রায় সেম। ওখানে একটা আছে, এখানে দুইটা আছে। প্রোমেটাফেজ নাই মিওসিসের মধ্যে, 4টা করে ধাপ, মাইটোসিসে 5টা ধাপ। সর্বশেষ হচ্ছে আমাদের এখান থেকে আসতে পারে মাইটোসিস মিওসিসের গুরুত্ব এবং ক্রসিং ওভার। এটা কিন্তু খ নম্বর বা গ নম্বরের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ক্রসিং ওভার ব্যাখ্যা করা। ফার্স্টে এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমি একটা ক্রোমোজোমের একটা অংশ কাটবো, সেখান থেকে কি করবো পরবর্তীতে, মানে এই যদি আমার একটা ক্রোমোজোম হয়, আমরা দুইটা সিস্টার ক্রোমাটিড, এই হচ্ছে দুইটা সিস্টার ক্রোমাটিড, এই দুইটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এবার কি করবো, দুইটা দুই কালি দিয়ে আঁকাইলে ভালো হইতো। আচ্ছা, তো এই দুইটা হচ্ছে আমাদের সিস্টার ক্রোমাটিড এবং এই যে দুইটা, এই দুইটাও কিন্তু সিস্টার ক্রোমাটিড। কিন্তু যখন আমি এদের মধ্যে এইভাবে কাজ করব, কিভাবে কাজ করব, যখন আচ্ছা যখন আমি এই দুইটা নিয়ে কাজ করবো তখন তারা কিন্তু নন সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, ভিন্ন ক্রোমোজোমে দুইটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তো যখন এটা কাটবো, ফার্স্টে আমাদের ক্রসিং ওভারের মূল উদ্দেশ্য কি, বিবর্তন বা বৈশিষ্ট্য চেঞ্জ আসা। তো ফার্স্ট আমি কাটবো, কি দিয়ে কাটবো, এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটবো। 1 নম্বর ধাপ ক্রসিং ওভারের কাটা, কি দিয়ে, এন্ডোনিউক্লিয়াস দিয়ে। তারপরে কি, জোড়া লাগানো। তো 2 নম্বর হচ্ছে জোড়া লাগানো। আমরা জোড়া লাগাই কি দিয়ে, যে কোনো জায়গাতে, ম্যাক্সিমাম জায়গায় আমরা যে বিজ্ঞানের যেগুলো ইউজ করি জোড়া লাগানোর জন্য লাইগেজ এনজাইম। তাহলে জোড়া লাগানোর জন্য কি করবো, কাটার পরে এক্সচেঞ্জ করবো দুইটা অংশকে। জোড়া লাগানোর জন্য হচ্ছে লাইগেজ এনজাইম। এবং পরবর্তীতে কি হবে, আমরা কাটলাম, জোড়া লাগালাম, এখন যে চেঞ্জটা হলো তাদের মধ্যে এখন যে চেঞ্জটা হলো সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে ক্রসিং ওভার। যেমন এবার যদি আমি এই জিনিসটাকে দেখো, যে কাটা হয়ে গেছে, আমাদের জোড়া লাগানো হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের ক্রসিং ওভার। তো এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলবে এবং আমরা সুন্দর করে ব্যাখ্যা করে দেবো। 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন আসলে আমরা ফুল নম্বর পেয়ে যাবো এখান থেকে। সেন্ট্রোমিয়ার আলাদা মেটাফেজে, আচ্ছা সরি, ভেরি গুড। সেন্ট্রোমিয়ার আলাদা মেটাফেজে, যখনই সেন্ট্রোমিয়ারটা আলাদা হয়ে যায় তখনই কিন্তু সেখান থেকে গতি পর্যায় বা অ্যানাফেজ পর্যায় শুরু হয়ে যায়, তখনই সেখান থেকে গতি পর্যায় বা অ্যানাফেজ পর্যায় শুরু হয়ে যায়। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের 2 অধ্যায়ের বিষয়। এবার যদি আমি যাই অনুজীব, আমি আজকে অ্যাজ এ হোল সবগুলো অধ্যায় কি কি পড়তে হবে, আমাদের রিটেনের জন্য কি কি আসে, সেগুলো নিয়ে আলোচনা করতেছি। এরপর হচ্ছে আমাদের 4 অধ্যায় অনুজীব। অনুজীব থেকে ভাইরাসের যে টপিকগুলো আছে, ভাইরাসের টপিকগুলো থেকে ম্যাক্সিমাম টপিক থেকেই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যে ভাইরাস কত প্রকার, তারপর ভাইরাসের শ্রেণী বিভাগগুলো কি কি, ভাইরাসের বিভিন্ন রোগ, কোন রোগের জন্য কোন ভাইরাস দায়ী, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেম উদাহরণ, তারপর অর্থনৈতিক গুরুত্ব, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি আমি সিকিউর জন্য আসি, ভাইরাসের বৈশিষ্ট্য থেকে আসতে পারে। তারপর আমাদের যে এগুলো আছে ব্যাকটেরিয়াল ফাজ ভাইরাস যেগুলো আছে, সেগুলোর জীবনচক্র সম্পর্কে আসতে পারে, সেগুলোর রেপ্লিকেশন সম্পর্কে আসতে পারে, যে কিভাবে তারা বংশবৃদ্ধি করে, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, এগুলো রিটেনে আসতে পারে। আচ্ছা, তারপর আর কি আসতে পারে, ব্যাকটেরিয়া থেকে যদি বলতে চাই, ব্যাকটেরিয়া থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া জীবনচক্র, ম্যালেরিয়া জীবনচক্রে কয়টা সাইজোগনি আছে, এরিথ্রোসাইটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি, দুইটার ব্যাখ্যা চিত্র সহ। অবশ্যই সবাই 4 অধ্যায় থেকে যদি প্র্যাকটিস করতে চাও, সবার আগে ম্যালেরিয়ার চিত্র সহ ম্যালেরিয়ার টোটাল মেকানিজমটাই ব্যাখ্যা করবো। এটা সবার আগে শিখবা। এটা থেকে আসার সম্ভাবনা 80% প্লাস। যদি একটা কোশ্চেন ওদের থেকে আসে, একটা কোশ্চেন আসলেই ম্যালেরিয়া থেকে আসার সম্ভাবনা 80% প্লাস। এমসিকিউর জন্য ম্যালেরিয়া সুপ্তাবস্থা, ম্যালেরিয়া কত প্রকার আছে, আমাদের 4 প্রকার দেওয়া আছে এখানে, প্লাজমোডিয়াম, ভাইভ্যাক্স, ম্যালেরি, ওভালি, ফেলসিফেরাম। এগুলো সুপ্তাবস্থা কতদিন, এগুলো কতদিন জীবিত থাকতে পারে দেহের মধ্যে, এবং অবশ্যই যেটা বললাম ম্যালেরিয়া জীবনচক্র। আচ্ছা, তার সাথে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ম্যালেরিয়ার ক্ষেত্রে কোন দশাটা সর্বপ্রথম মশা থেকে মানব দেহে প্রবেশ করে, ম্যালেরিয়ার কোন দশাটা মশা থেকে মানব দেহে প্রবেশ করে। আচ্ছা, এটা হচ্ছে অণুজীব থেকে। এরপরে আমরা যাবো হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি। নগ্নবীজি আবৃতবীজি থেকে বলতে গেলে নগ্নবীজির মধ্যে সাইকাস আছে, সাইকাসের বৈশিষ্ট্য,
বা নগ্ন বীজের বৈশিষ্ট্য, আবৃত বীজের মধ্যে হচ্ছে পোয়েসি এবং মালভেসির বৈশিষ্ট্য, এবং দুইটার মধ্যে পার্থক্য। অবশ্যই পোয়েসি মালভেসি দুইটার মধ্যে পার্থক্য শিখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, ফার্স্ট টাইম যেটা বললাম আবৃত বীজ নগ্ন বীজি, এই দুইটার মধ্যে পার্থক্য শিখবো, এবং অবশ্যই একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য শিখবো। কারণ পোয়েসি মালভেসি পার্থক্য মানে হচ্ছে একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য। মাঝখানে যে হিউজ জিনিসগুলো দেওয়া আছে, বিভিন্ন ইনফরমেশন, যে পাতা কত প্রকার, ফল কত প্রকার, তারপর হচ্ছে আমাদের অমলা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, এগুলো থেকে এমসিকিউ আসে। তো এগুলো থেকে হয়তো এমসিকিউ নিয়ে এমসিকিউ ওরিয়েন্টেড ক্লাসই করবে একটা। এবং টিস্যুতন্ত্র থেকে বিভিন্ন দেখবো টিস্যুর বৈশিষ্ট্যগুলো। আমাদের স্থায়ী টিস্যু আছে, ভাজক টিস্যু আছে, মেইনলি ভাজক টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে টিস্যুতন্ত্র অধ্যায়ে। তো সেখান থেকে আমরা কি কি দেখবো, সেখান থেকে দেখবো হচ্ছে বিভিন্ন টিস্যুর প্রকারভেদ, যে ভাজক টিস্যু কত প্রকার, তারপর স্থায়ী টিস্যু কত প্রকার, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। ভাজক টিস্যুকে আমরা 3টা টিস্যুতন্ত্রে ভাগ করতে পারি, এপিডার্মাল টিস্যুতন্ত্র, তারপরে ত্বকীয় বা এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র, এগুলো ভাগ করতে পারি। তো এইগুলার বৈশিষ্ট্য কি, এগুলোর গঠন কি, বিশেষ করে আমাদের কি আসবে এখান থেকে, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের ব্যাখ্যা আসবে। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে অন্তঃস্থলী আছে, বহিঃস্থলী আছে, স্থলী কি বা ভাজক টিস্যু কি, টিস্যু কি, এগুলো হচ্ছে ক নম্বরের কোশ্চেন। যেগুলো পরিবহন টিস্যু আছে, পরিবহন টিস্যুর প্রকারভেদ, এটা কিন্তু খ নম্বরে ইনভেরিয়েবলে আসে। এবং গ নম্বরের জন্য হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের গঠন, স্থলী, অন্তঃস্থলীয় অঞ্চল, বহিঃস্থলীয় অঞ্চল, কি কি আছে আমরা জাস্ট 2-1 লাইনে নিজের ভাষায় ব্যাখ্যা করব। অথবা তোমাকে প্রশ্নটা এমন ভাবে দিতে পারে যে একবীজপত্রী কাণ্ড, যে কুমড়া কাণ্ড আছে, তারপর কলাবতী কাণ্ড আছে, তারপর আমাদের যে মূলগুলো আছে, তো এই যে একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূল, কোনটায় কি থাকে কি থাকে না, ভাস্কুলার টিস্যু কেমন, এগুলো কিন্তু আমাদের ডিরেক্ট গ নম্বরে দিয়ে দেয়। তোমাকে ওইভাবে ব্যাখ্যা দিবে যে একবীজপত্রী মূল বা একবীজপত্রী কাণ্ড, অথবা কুমড়া কাণ্ড, অথবা কলাবতীর কাণ্ড, এবার এটা তুমি চিত্র সহ ব্যাখ্যা করো। তো চিত্র আঁকাইতে হবে আমাদের, তখন চিত্র আঁকাইতে হবে এবং ব্যাখ্যা নিজের ভাষায়, জাস্ট পয়েন্টগুলো বলে যাবো, ব্যাখ্যাটা নিজের ভাষায় হবে। তো যেহেতু মানে 8টা কোশ্চেন থেকে 5টা করার সুযোগ আছে, তো চেষ্টা করবো অবশ্যই 11 অধ্যায় যদি রিটেনটা আমাদের স্কিপ করা যায়, 11 অধ্যায় রিটেনটা আমরা স্কিপ করতে পারলে সেটা খুবই ভালো হয়। আমরা 9 অধ্যায় থেকে হয়তো 1টা বা 2টা পাবো, অথবা 1 অধ্যায় থেকে 1টা বা 2টা এমসিকিউ পাবো। তো লাস্ট আমি রিটেনের জন্য সাজেশন দিব তোমাদেরকে। 9 অধ্যায়ে ফার্স্টে আমাদের আছে শোষণ, খনিজ লবণ শোষণ, যেখান থেকে আমাদের সিকিউ থেকে এমসিকিউতে কোশ্চেন বেশি আসে। মাঝে মাঝে লুন্ডেগড় যে এটা আছে, লুন্ডেগড়ের মডেল, লুন্ডেগড়ের আয়ন শোষণ পদ্ধতি, যেটা আয়ন বাহক মডেল, এখান থেকে কিন্তু মাঝে মাঝে আমাদের সিকিউ দিয়ে দেয়। এছাড়া খনিজ লবণ শোষণ থেকে তেমন সিকিউ আসে না। তারপর হচ্ছে প্রশোধন থেকে তোমাকে হয়তো বলতে পারে প্রশোধনের গুরুত্ব বলো, প্রশোধনের কি কি ভূমিকা আছে এগুলো বলো। মেইনলি আসবে সালোক সংশ্লেষণ, শোষণ থেকে, সালোক সংশ্লেষণ এবং শোষণ থেকে। এগুলো কিভাবে দিয়ে দেয়, তো তোমরা প্রশ্নগুলো দেখবা এইভাবে, যে শোষণ এবং সালোক সংশ্লেষণ দিয়ে দিবে তোমাকে, দিয়ে দেওয়ার পরে বলবে কি যে এই যে 2টা জিনিস পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ মানে কি, আমাকে বলছে ওভারঅল সবকিছু ব্যাখ্যা করতে। অর্থাৎ আমরা কিন্তু এখানে ডিটেলস যা পড়তেছি ওগুলো আমার ব্যাখ্যা করা লাগতেছে না, কি লাগতেছে, ওভারঅল ব্যাখ্যা। সুন্দরভাবে সালোক সংশ্লেষণ, প্রশোধন, শোষণ, 3টার যে প্রভাবক গুলো আছে, অভ্যন্তরীণ প্রভাবক, বাহ্যিক প্রভাবক, সবগুলো দেখে যাওয়া। প্রতি জায়গায় দেখবা যে হয় 1টা বা 2টা প্রভাবকের জন্য এগুলোর হার কমে যায়, ম্যাক্সিমামের জন্য বেড়ে যায়। সুতরাং আলাদা মুখস্থ করার দরকার নেই, কোনটার জন্য কমে যায় এটুকু মুখস্থ করলে আমাদের জন্য এনাফ। এমসিকিউ কভার হয়ে যাবে, সিকিউতে এই ধরনের কোশ্চেন আসলে আমরা অ্যান্সার করতে পারবো। তো শোষণ থেকে আমাদের কি কি প্রশ্ন পাওয়া লাগবে, শোষণ থেকে পাওয়া লাগবে শোষণের যে আমাদের ইকুয়েশনটা আছে, শোষণের ইকুয়েশন, এইটা পাওয়া লাগবে। শোষণ না, সালোক সংশ্লেষণের ইকুয়েশন। আচ্ছা, তো এটা পাওয়া লাগবে এবং এইটা থেকে আমাদের যে কি কি লাগবে, কিভাবে হয়, আলো লাগবে, এখানে ক্লোরোফিল লাগবে, এগুলো ব্যাখ্যা করতে হবে। আচ্ছা,
এরপরে শ্বসন থেকে কি কি বলবো? শ্বসন থেকে আমাদের গ্লাইকোলাইসিসটা ব্যাখ্যা করতে বলতে পারে, যে শ্বসনের প্রথম ধাপটা ব্যাখ্যা করো, গ্লাইকোলাইসিসের কি কি নামকরণ আছে, এগুলো এমসিকিউতে আসে। দেন ক্রেবস চক্র, অবশ্যই শ্বসনের ক্ষেত্রে তোমরা গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এই দুইটা খুব ভালোভাবে পড়ে যাবো। দুইটা একদম স্টেপ বাই স্টেপ কোন কোন এনজাইম লাগে, কয়টা ধাপ আছে, এবং সামান্য ব্যাখ্যাটা নিজের ভাষায় করতে পারবো। যদি তোমরা বুঝে পড়ে যাইতে পারো, এটা ব্যাখ্যাটা কি করতে পারবো? নিজের ভাষায় করতে পারবো। এরপরে হচ্ছে আমরা যদি এসে যাই যে ক্রেবস চক্র পড়লাম, এগুলো পড়লাম, এবং লাস্ট অফ অল আমাদের শ্বসনের চার্টটা পড়া লাগবে, যে কোন চার্ট মানে কোন ধাপ থেকে কতগুলো কি তৈরি হচ্ছে, কতটুকু এটিপি তৈরি হচ্ছে। আচ্ছা, আর লাস্ট হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ থেকে আমাদের শ্বসনের যে অর্থনৈতিক গুরুত্ব, শ্বসন কোন কোন জায়গায় ইউজ করা হয়, বিশেষ করে অবাধ শ্বসন, ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় চা কফি তৈরি করা হয়, তারপর চামড়া থেকে লোম তোলা হয়, দুধ থেকে দই তৈরি করা হয়, এগুলো কিন্তু এমসিকিউতে অনেক বেশি আসে। ঠিক আছে, তো আজকে যেহেতু বললাম আমরা খুব বেশি আলোচনা করব না, আজকে আমাদের ওভারঅল আলোচনা ছিল এইটুকুই। এরপর তোমরা আর কোনো টপিকে প্রবলেম হচ্ছে কিনা তোমাদের, সেটা আমাকে জানাবো। এবং এমসিকিউ বা সিকিউ, শুধুমাত্র এমসিকিউ বা সিকিউ বেস্ট আমি হয়তো সামনে তোমাদেরকে একটা, দুইটা বা তিনটা ক্লাস দিতে পারবো। তো এখন তোমরা আমাকে জানাও এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, অথবা কোনো চ্যাপ্টার তোমরা স্পেসিফিক ভাবে প্রবলেম ফেস করতেছো কিনা। আচ্ছা, জানাতে থাকো। তার মধ্যে আমি লাস্টে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যারা এখন এসএসসি 25 ব্যাচ আছো, খুব শীঘ্রই হয়তো তোমাদের মানে পরীক্ষা শেষ হয়ে যাবে। এখন বর্তমান রুটিন অনুযায়ী 17 তারিখে হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ, দ্বিতীয় পত্রের মাধ্যমে। তারপরে কিন্তু যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, তাদের টার্গেট মেডিকেল থাকবে, বিভিন্ন কোচিং এ তোমরা ভর্তি হবা। কিন্তু তোমরা হয়তো জানো না যে মেডিকেল যখন তুমি পরীক্ষা দিতে যাবো, মেডিকেল পরীক্ষা কিন্তু অনেক হিউজ একটা কম্পিটিশন হয়, প্রায় 1.5 লাখ পরীক্ষার্থীর মধ্যে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো সেখানে প্রচুর পরিমাণ পড়া যেমন লাগবে, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করা লাগবে, এবং প্রচুর পরীক্ষা দেওয়া লাগবে। তোমাদের প্রচুর পরীক্ষার জন্য আমরা ফার্স্ট টাইম এক্সাম ব্যাচ নিয়ে আসছি, যেখানে 150+ কোশ্চেন থাকবে। আমি আশা করি যে 150+ কোশ্চেন যদি কেউ পরীক্ষা দেয়, 150+ পরীক্ষা যদি কেউ দেয়, সেখানে কিন্তু তার কোনো গ্যাপ থাকার কথা না, কোনো গ্যাপ থাকার সুযোগ নাই। সুতরাং চাইলে তোমরা এটা এনরোলমেন্ট করে ফেলতে পারো। এবং সেকেন্ড টাইমার যারা আছো, যারা গতবার হয়তো প্রথমবার কোনো কারণে তোমাদের চান্স মিস হয়ে গেছে, তারাও কিন্তু তোমরা এখন একটা রিস্ক যারা নিতে যাচ্ছ, বিভিন্ন কোচিং এ ভর্তি আছো অথবা নিজে নিজে প্র্যাকটিস করতে যাচ্ছ, সেক্ষেত্রে এখন তোমার নিজেকে যাচাই করার জন্য সেকেন্ড টাইম এক্সামে ভর্তি হয়ে যেতে পারো, যেখানেও কিন্তু আমাদের প্রায় 150+ এক্সাম থাকবে, এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক এখানে ধরে ধরে কভার হবে। যেখানে আমাদের অনুশীলনী কোশ্চেন সলভ ক্লাস ফ্রি থাকবে, বিগত বছরের এমসিকিউ সলভ ক্লাস ফ্রি থাকবে, যেগুলোতে কিন্তু হিউজ পরিমাণ কোশ্চেন আসে। বিগত বছর যদি তোমরা কোশ্চেন সলভ করো, দেখবা হিউজ পরিমাণ কোশ্চেন শুধুমাত্র বিগত বছরের কোশ্চেন এবং অনুশীলনী থেকে চলে আসে। তো এগুলো সলভ ক্লাস কিন্তু ফ্রি থাকবে এর সাথে। তো আগামীকাল পর্যন্ত আমাদের কোর্সে 25% ডিসকাউন্ট চলতেছে। যারা যারা এনরোল করতে চাও, পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তুমি মেসেজ দিতে পারো, মেসেজ দিয়ে বুকিং করতে পারো। আচ্ছা, তো এখানে আমরা খুব বেশি স্টুডেন্ট নিব না, আমাদের টার্গেট খুব বেশি স্টুডেন্ট না, আমাদের টার্গেট যারা পরিশ্রম করতে পারবে, কঠোর পরিশ্রম, সেরকম লিমিটেড কিছু স্টুডেন্ট নিয়ে। হাজার হাজার স্টুডেন্ট নিয়ে এখানে লাভ নাই। হাজার হাজার স্টুডেন্ট নিয়ে অনেকে আছে যে একদম শর্ট কোর্স ফি, আমরা কোর্স ফি অনেক বেশি রাখছি এমন না, বাট একদম ওই যে একদম শর্ট কোর্স ফি নিয়ে কি হলো, ভর্তি করার পর আর কোনো দায়িত্ব নাই, এই কাজগুলো আমরা করবো না। আমাদেরকে যখন ভর্তি করানো হবে, আমাদের দায়িত্ব আনা হবে, অবশ্যই আমাদের টার্গেট হচ্ছে লাস্ট পর্যন্ত তোমাদেরকে যতটুকু দেওয়া দরকার একটা অ্যাডমিশনের জন্য, সবটুকুই তোমাদেরকে কভার করে দেওয়া। তো এটার জন্য চাইলে তোমরা এটাকে বেছে নিতে পারো। খুব বেশি কোর্স ফি তোমাদের জন্য রাখা হয় নাই। যারা যারা ইন্টারেস্টেড এবং আরো কিছু ডিসকাউন্ট তোমাদের জন্য থাকবে, তোমরা সেগুলো কিন্তু ইনবক্সে আমাকে পার্সোনাল জানাতে পারো, অথবা আমাদের পেজে, গ্রুপ বা পেজ, সেখানে ইনবক্স করতে পারো। তো দেখতেছি আর কারো তেমন কোনো প্রবলেম হয়তো নাই। তেমন কোনো প্রবলেম না থাকলে আমরা ক্লাসটা হয়তো এখানে শেষ করবো।
তো অবশ্যই তোমরা চেষ্টা করবে মূল বই ফোকাস করে পড়ার জন্য। এক্সট্রা খুব বেশি আউল ফাউল এমসিকিউ এখন দেখার দরকার নাই, মূল বই থেকে কমন চলে আসবে। 25টা আমরা ধরতে পারো যে 22টা 23টা প্লাস চলে আসবে ডিরেক্ট তোমরা যে বইটা পড়ো হাসান স্যারের বই ফার্স্ট পার্টে সেখান থেকে চলে আসবে। অথবা যারা হয়তো আলিম স্যারের বই কয়েকজন পড়ো, কয়েকটা কলেজে পড়ায় যতদূর শুনছি, তারা ওইটাই ফোকাস করতে পারো। আমাদের কিন্তু এমসিকিউ খুব একটা বেশি এরা বাইরে থেকে আসবে না। এখন তুমি এক্সট্রা জিনিস মুখস্থ করতে গেলে কি হবে, তোমার আগে যে জিনিসগুলো জানা ছিল সেগুলো কিন্তু পিছন থেকে তুমি ভুলে যাবে। ওকে, তো দেখতে কারোর কোনো তেমন প্রবলেম নাই। আমরা ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি, সেই পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো। সবাই মন খারাপ করার দরকার নাই, নিজের প্রস্তুতিটাকে একটু গুছায় নেওয়ার চেষ্টা করো। এবং আমাদের এরকম অকারেন্স মানে আনফরচুনেট অকারেন্স অনেক ঘটতে থাকবে, এগুলোর পিছনে আমাদের তো আসলে কিছু করার নাই, আমাদের কোনো হাত নাই। সো তোমরা যতটুকু পারো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো, সবাই সুস্থ থাকো।